ডিয়ার ভাই আনাপুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের বেসিক টু প্রো সিরিজ ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ সরলরেখার বেসিক টু প্রো সিরিজের লেকচার নাম্বার 3-এ। তো গত 2 লেকচার হচ্ছে আমরা কভার করেছিলাম, অ্যান্ড লেকচার নাম্বার 1-এ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে 19 লেভেলের যতগুলো বেসিক জিনিসপত্র থাকতে পারে সরলরেখার বা স্থানাঙ্ক জ্যামিতির, সেগুলো একটু দেখার চেষ্টা করছিলাম। লেকচার নাম্বার 2-এ আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথের যেগুলো বেসিক পার্টগুলো আছে সেগুলো শুরু করছিলাম, অ্যান্ড সেখানে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি। স্থানাঙ্ক ব্যবস্থার পর স্থানাঙ্ক ব্যবস্থা কীভাবে চেঞ্জ করা যায়, কোন প্রসেসে জিনিসগুলোকে নিয়ে যাওয়া যায়, সেই জিনিসটা আমরা মোটামুটি একটু দেখছি। তো আজকে আমরা প্রথমত এখানে কি করার চেষ্টা করব, প্রথমত গত যে ক্লাস আছে সেগুলো আমরা একটু রিভাইজ করার চেষ্টা করব। তো রিভাইজ শেষে আমরা হচ্ছে 2 নম্বরে সেগুলো একটু প্র্যাকটিস করব। 2-একটা ম্যাথ জাস্ট সেগুলো আমরা একটু বোঝার মতো করে প্র্যাকটিস করব। অ্যান্ড 3 নম্বরে জিনিসগুলো হচ্ছে যে আমরা নতুন কিছু জিনিস শিখবো, নিউ কোনো কনসেপ্ট শিখবো আছে সামনে আমাদের। তো নিউ কনসেপ্টগুলোকে আমরা হচ্ছে যে মূলত 2টা কনসেপ্ট শিখবো। সেটা 1 নম্বর হচ্ছে তোমার ঢাল, এই ঢাল জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। অ্যান্ড 2 নম্বর জিনিসটা হচ্ছে তোমার দূরত্ব, এই দূরত্ব জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। অ্যান্ড 2টাকে যদি বলি, 2টাই প্রচুর 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 ইম্পর্টেন্ট একটা প্লাস টপিক। প্লাস টপিক বলতে এখান থেকে তোমার যাবতীয় জিনিসপত্র যদি তুমি বুঝতে চাও, এটা তোমাকে বুঝাই লাগবে। মানে এটা না বুঝে তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতির যদি অন্য কোনো জিনিস যদি পড়তে চাও, তাহলে দেখবা যে তুমি বিভিন্ন ক্ষেত্রে বুঝতেছো না ব্যাপারগুলো। তো মাস্ট বি এটা জানাই থাকা লাগবে। ঠিক আছে, তো চলো আগে রিভাইজ করে আসি, দেন জিনিসগুলো প্র্যাকটিসে যাই। তো এখানে দেখো রিভাইসে, তো প্রথমত হচ্ছে আমরা পোলার টু কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে চেঞ্জ করতে পারি। তো কতদিন আমরা দেখছিলাম যে এখান থেকে যদি নিয়ে আসি, তো এক্স ইজ ইকুয়ালস টু পাওয়া যাবে আমাদের আর কস থেটা, এন্ড ওয়াই ইজ ইকুয়ালস টু পাওয়া যাবে আমাদের আর সাইন থেটা। তো এতটুকুতেই কিন্তু আমাদের পোলার টু কার্টেসিয়ান সীমাবদ্ধ, মানে কার্টেসীয় স্থানাঙ্ক আমি পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কে যাব, অর্থাৎ আমি আর থিটা এরকম বিশিষ্ট কোনো জিনিস থেকে আমি যাব এক্স কমা ওয়াই। এখানে তো তাই গেলাম, এক্স কমা ওয়াই আর এবং থেটা থেকে গেলাম। তো এখন তার পরবর্তীতে যদি কার্টেসিয়ান টু পোলার দেখো, তাহলে কার্টেসিয়ান পোলার এখান থেকে নিয়ে আসা যায়। যদি 2টা ইকুয়েশনকে যদি বর্গ করে যোগ করে দাও, তাহলে এখান থেকে পাওয়া যাবে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা কিন্তু তোমার সমগ্র মিন করে যে তোমার ইয়াটা কি, মডুলাসটা কি। তো মডুলাস হবে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট এখান থেকে সুন্দর মতো নিয়ে আসা যায়। তার পরবর্তী পার্টটা আমাদের মেইন যে জিনিসটা একটু গরমিল বা আলাদা আলাদাভাবে বের করতে হয়, সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট ব্যাপারটা কি? আর্গুমেন্ট ব্যাপারটা হচ্ছে যে 4টা আলাদা আলাদা কোয়াড্রেন্টে থাকবে, অ্যান্ড এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা সেটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে বলবো। তো এখান থেকে তোমরা যদি দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যখন, অর্থাৎ এখানে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার আর্গুমেন্টটা হবে এই থিটাটাই, অর্থাৎ যে থিটাটা এক্স অক্ষের সাথে কোন উৎপন্ন করতেছে সেটাই। আর এখান থেকে আমরা কিন্তু সাধারণভাবে থিটা সমান জানি, থিটা সমান সাধারণভাবে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, এখানে মডুলাস হবে মডুলাস ওয়াই বাই এক্স। তো এখন তোমরা যখন এখান থেকে যখন থিটাটা বের করতে যাবা, দেখো তো আমরা যে আর্গুমেন্টটা সেটাকে মনে করো আমরা থিটা প্রাইম আকারে বলতেছি, আর এই থিটাটা এটা এইখানে থিটা, এই ত্রিভুজের জন্য থিটা। তাহলে থিটা প্রাইম সমান এখানে কি বলতে পারি? থিটা, জাস্ট অনলি থিটা। ঠিক আছে, থিটা প্রাইম জাস্ট অনলি থিটা। তো আরেকটা কথা বলে নেই, এখানে হচ্ছে 2টা লিমিটের মধ্যে আমরা কাজটা করব। তো প্রথম লিমিটটা হচ্ছে যে আমরা 0 থেকে শুরু করে 2 পাই পর্যন্ত, অর্থাৎ 4টা কোয়াড্রেন্ট পর্যন্ত আমরা ঘুরতে পারি, মানে পাই পর্যন্ত আমরা আপ করতে পারি। আর দ্বিতীয় লিমিটটা আমাদের বোঝায় যে আমরা কখনো পাইয়ের বেশি নিতে পারবো না, সর্বোচ্চ পাই পর্যন্ত নিতে পারবো আর্গুমেন্টটা। যখন পাইয়ের বেশি হয়ে যাবে তখন আমি উল্টা দিক থেকে ঘুরবো। তো গতদিন কিন্তু তোমাদের এগুলো বোঝানো হয়েছিল, ওই জন্য আজকে আমি বিস্তারিত বলতেছি না। এখন দেখো তার পরবর্তীতে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্ট কি হবে? আমি এইখান থেকে শুরু করে এই দিকে হচ্ছে পাই পরিমাণ ঘুরবো, অর্থাৎ পজিটিভ দিকে পাই ঘুরবো। তাহলে থিটা প্রাইম হবে তোমার পজিটিভ দিকে পাই ঘুরলাম, পজিটিভ পাই, এবং আরেকটু পিছাবো, থিটা পরিমাণ কোন পিছাবো, এই যে পিছাই গেলাম মানে কি ঋণাত্মক দিকে গেলাম, তার মানে পাই মাইনাস হবে থিটা। থিটা বলে তোমরা জানো tan ইনভার্স অফ মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে থিটা জায়গায় ওটা বসাই দিব, পেয়ে যাবা। তার পরবর্তীতে থিটা প্রাইমটা কি হবে? এটা দেখো, এটা হচ্ছে তোমার তুমি পাই পরিমাণ যাবা, কিন্তু আরেকটু যাইতে হবে, সেটা হচ্ছে কি আরেকটু থিটা পরিমাণ যাবা। তাহলে আরও একটু যদি থিটা পরিমাণ যাও, তাহলে এটা হবে পাই গেলা পজিটিভ দিকে পজিটিভ পাই, আবার থিটা পরিমাণ যাবা পজিটিভ দিকে, অর্থাৎ পজিটিভ থিটা পেয়ে গেলা। তার পরবর্তীতে তোমার থিটা প্রাইমটা হবে সেটা হচ্ছে তোমার, তুমি যাবা এবার কত, তুমি যাবা এইখান থেকে শুরু করে পুরাপুরি 2 পাই পরিমাণ। তো 2 পাই পরিমাণ যে গেলা, পজিটিভ দিকে গেলা না, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার পজিটিভ 2 পাই, এন্ড তুমি আবার একটু পিছাই যাবা,
কি পরিমাণ পিছাবা? এটা হচ্ছে তোমার থিটা পরিমাণ, তাহলে হবে নেগেটিভ থিটা। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট নাম্বারে মানে প্রথম যে ইয়াটা ছিল সেটা হচ্ছে আমাদের 2π পর্যন্ত লিমিট, সেই লিমিটে আমরা আর্গুমেন্টটা দেখে ফেললাম। এবার তুমি যদি সর্বোচ্চ যদি পাই পরিমাণ যাও, মানে পাইয়ের উপরে তুমি আর চাইলেও যাবা না বা যেতে পারবা না, কারণ শর্তটাই এটা। তাহলে এখন কি হবে দেখো, প্রথম দুইটা যেহেতু তোমার পাইয়ের আন্ডারেই পড়ে, পাইয়ের নিচেই পড়ে, কাজে তুমি প্রথম দুইটাকে অন্য কিছু চেঞ্জ করতে পারবে না, প্রথম দুইটা সেম থাকবে। দেখো থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু পাই মাইনাস থিটা, কারণ এগুলোর স্থানাঙ্ক তোমার দ্বিতীয় কোয়াড্রেন্ট পর্যন্ত পড়ে, আর দ্বিতীয় কোয়াড্রেন্টের সর্বোচ্চ লিমিট হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ পাই। কাজেই পাই পর্যন্ত আমাদের এই দুটো সেম থাকবে, যদি এই দ্বিতীয় লিমিটেও যদি আমি নেই সেম। সমস্যা হবে কোথায়? সমস্যা হবে তোমার 3 নম্বর লিমিটে, কারণ তোমার 3 নম্বর কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে তোমার ওই ভ্যালুটা পাই প্লাস হয়ে যায়, তো পাই প্লাস তো আমি নিতে পারবো না। কাজে আমি কি করব, আমি এবার হচ্ছে ঋণাত্মক দিকে পাই পরিমাণ ঘুরবো, ঋণাত্মক দিকে পাই পরিমাণ ঘুরে আবার পজিটিভ দিকে থিটা পরিমাণ ঘুরবো। তার মানে ঋণাত্মক দিকে পাই পরিমাণ ঘুরলাম ঋণাত্মক পাই, নেগেটিভ পাই, এবং পজিটিভ দিকে থিটা পরিমাণ ঘুরবো অর্থাৎ পজিটিভ থিটা। পেয়ে গেছি কিন্তু। এরপর থিটা প্রাইম এটা হবে, এটা থিটা প্রাইম হবে। এরপর থিটা প্রাইমটা যদি দেখো এখানে, তাহলে কি ঘুরবা? তুমি নেগেটিভ দিকে যদি থিটা পরিমাণ ঘুরো তাহলে কাজ হয়ে যায় না? তাহলে নেগেটিভ দিকে জাস্ট অনলি আমি থিটা পরিমাণ ঘুরবো, থিটা পরিমাণ ঘুরবো, তাহলে আমি পেয়ে যাব। তাহলে আমি 4টা কোয়াড্রেন্টের আন্ডারে আমি কিন্তু আর্গুমেন্ট পেয়ে গেলাম। তো চলো এই জিনিসগুলো আমরা একটু সলভ করি, কিছু কিছু ম্যাথ। দেখো প্রথমত হচ্ছে আমাদের পোলার টু কার্টেসিয়ান প্র্যাকটিস। সো প্রথমত আমরা টাইপ 1 দেখবো, স্থানাঙ্ক পরিবর্তন। তো আমরা আজকে দুইটা আলাদা আলাদা ইয়া করবো, প্রথমত স্থানাঙ্ক পরিবর্তন করবো, অ্যান্ড দ্বিতীয়ত আমরা সমীকরণ পরিবর্তন করব, কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, অ্যান্ড পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ। তাহলে প্রথমত দেখো, প্রথমত হচ্ছে আমরা স্থানাঙ্ক যেহেতু পরিবর্তন করব, তাহলে এখানে কার্টেসিয়ান টু পোলার, এখানে বলা হয়েছে কার্টেসিয়ান টু পোলার। অ্যান্ড দেখতে পাচ্ছ খুবই সিম্পল একটা জিনিস, যেটা আসছে তোমার যশোর উনিশে। তো দেখো আমরা একটু করে ফেলি। তো কার্টেসীয় আছে, পোলারে যাব। তো পোলারে যেতে গেলে প্রথমে তোমার আর এর স্থানাঙ্ক লাগবে, আর তো তুমি পেয়ে যাবা আর কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে -1 তার উপর স্কোয়ার প্লাস √3 তার উপর স্কোয়ার। তো 1কে স্কোয়ার করলে 1 হয়, √3 কে 3 হয়, 3 আর 1 4, 4কে রুট করলে হয় 2, আর এর মান পেয়ে গেলাম, আর হচ্ছে 2। বুঝলাম? এরপর দেখো, এরপর হচ্ছে তোমার থিটা ভ্যালু নির্ণয় করতে হবে। তো বলো তো তুমি এটা কোন কোয়াড্রেন্টে, এই জিনিসটা কোন কোয়াড্রেন্ট? দেখো এক্স এর ভ্যালু কিন্তু তোমার নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কিন্তু তোমার পজিটিভ, তারপর নেগেটিভ দিকে এক্স, পজিটিভ দিকে ওয়াই, অর্থাৎ বুঝতে পারছো সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি নির্ণয় করতে চাও, সেকেন্ড কোয়াড্রেন্টে জানো কি থিটার ভ্যালু? থিটা প্রাইমটা হবে তোমার, যদি তুমি যে কোনো ক্ষেত্রে নাও, তুমি যে কোনো লিমিটে নাও, পাইয়ের থেকে কম লিমিট অথবা 2π পর্যন্ত লিমিট, সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত কিন্তু আর্গুমেন্টটা সেম থাকে। তো দেখো এখানে আমি পাই পরিমাণ যাব, আবার পিছিয়ে আসবো থিটা পরিমাণ, তাহলে পাই মাইনাস থিটা কিন্তু হবে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট আর্গুমেন্ট। এভাবে কিন্তু আমরা ভেবে ভেবে কাজ করবো। আমি কিন্তু তোমাদের এই ভাবনার জায়গাটাকে একদম একদম বিস্তারিতভাবে দেখাইছি, যেন তোমরা যে কোনো অঙ্কে খুব সুন্দরভাবে এই ভাবনাগুলো নিয়ে আসতে পারো, এবং জিনিসগুলো যাতে তোমাদের মুখস্থ করা না লাগে। তো তোমরা যারা এর আগের দুইটা লেকচার দেখোনি, অবশ্যই দুইটা দেখবা, তারপরে এটা করার চেষ্টা করবা, তাহলে বেশ ভালোভাবে বুঝবা। তো ওকে চলো আমরা তার পরবর্তীতে ইয়েটা দেখি। তো থিটা প্রাইমটা হবে তোমার পাই মাইনাস থিটার ভ্যালু কি? থিটার ভ্যালু কিন্তু তোমার tan ইনভার্স অফ y/x। লেকচার নাম্বার 2 যারা করো নাই বুঝবা না কিন্তু। তো পাই মাইনাস tan ইনভার্স অফ y এখানে কত? এখানে হচ্ছে √3, x কত? x হচ্ছে -1। তো মডুলাস আছে, মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকে পাবা থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স অফ √3। বলো tan ইনভার্স অফ √3 এর ভ্যালু কত? এর ভ্যালু কিন্তু তোমার 60 ডিগ্রি, অ্যান্ড 60 ডিগ্রি মিন করে তোমার π/3। এখান থেকে ভ্যালুটা কত হবে? এখান থেকে ভ্যালুটা হবে 180 মাইনাস 60 ডিগ্রি, তাহলে হবে 120। 120কে আমরা বলতে পারি 2π/3। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার সেই আর্গুমেন্টের ভ্যালুটা। তাহলে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কে যখন তুমি যাবা, এখানে কি হবে? এখানে স্থানাঙ্কটা হবে 2,2π/3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, একটু ওভারভিউ করে নাও। তো ওকে, এবার আমরা 2 নম্বরে একটু আসি। তো 2 নম্বরে দেখতে পাচ্ছ এটা তোমার সিলেট বোর্ডে আসছে, এটা তোমার সিলেট বোর্ডে আসছে। তো আমরা এটা একটু করার চেষ্টা করি। তো প্রথমত যা 8টা পাবা, এটা কি হবে? আমি একবারই করতেছি, এগুলো না বোঝার কোনো কারণ নাই, আমি গতদিন দেখাই দিয়েছি, আজকে জাস্ট একটু প্র্যাকটিস, তো দ্রুত আগাইতে হবে। তো প্লাস √2 এর উপর আবার স্কোয়ার। তো যদি করো এখান থেকে 2 এর উপর স্কোয়ার মানে 4, 2 √2 এর উপর স্কোয়ার মানে 2, 4 আর 2 6, তাহলে এখান থেকে পাবা √6। ওকে, আমাদের মডুলাসটা বের হয়ে আসে। এবার আমরা যদি আর্গুমেন্টটা বের করতে চাই, তাহলে দেখো তো এটা কোন কোয়াড্রেন্টে আছে। দেখো এক্সও নেগেটিভ, তোমার এখান থেকে
এক্স হচ্ছে তোমার নেগেটিভ, ওয়াই হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে দুইটা যদি নেগেটিভ থাকে তাহলে দেখো এক্স বাম দিকে নেগেটিভ, ওয়াই নিচের দিকে নেগেটিভ, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে বলতেছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যেন ভ্যালুটা কি হবে, সেটা হবে তোমার থিটা প্রাইম সমান কি হবে, তুমি পাই পরিমাণ ঘুরলা, দুইটা লিমিটে বের করা যায়, কিন্তু আমরা 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 প্রথম লিমিটটাই বের করতেছি, ঠিক আছে, আমরা প্রথম লিমিটটা বের করতেছি। তাহলে দেখো তুমি পাই পরিমাণ ঘুরলা, পাও নাই, আরও ঘুরতে হবে কি পরিমাণ, থিটা পরিমাণ। এই যে এইটুক যদি তোমার থিটা হয়, পাই পরিমাণ ঘুরতেছ, আরও থিটা পরিমাণ ঘুরতেছ, তাহলে পাই প্লাস থিটা হবে তোমার আর্গুমেন্টটা। তাহলে এখান থেকে যদি বের করতে চাও সেটা কি হবে, সেটা হবে পাই প্লাস থিটা ভ্যালু হবে তোমার tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। ওয়াই এখানে কত, -√2, এক্স কত, এক্স হচ্ছে 2, তো এইটা দিয়ে যদি এটাকে কাটো পাবে এখানে √2। তো দেখো পাই প্লাস tan ইনভার্স অফ 1/√2, বলো 1/√2 tan ইনভার্স অফ এর ভ্যালু কিন্তু তোমরা জানো না, কিন্তু এর কিন্তু স্বাভাবিক কোনো ভ্যালু তোমরা জানো না, কাজেই এটাকে উত্তর রাখি দেবা, এটা অ্যান্সার। তো আশা করি এই দুইটা তোমরা বুঝে গেছো। আর যদি কোনো কিছু যদি তোমাদের বের করতে না বলে, মনে করো তোমার কোনো বললো না, লিমিট বলে দিল না, তো তোমরা সবসময় এই লিমিটে বের করতে চাবে, এই লিমিটে বের করে ফেলবা থিটা 2π পরিমাণ, অর্থাৎ 2π পরিমাণ যে সর্বোচ্চ লিমিট, এই লিমিটে তোমরা বের করে দিয়ে আসবে, অঙ্ক হয়ে যাবে 100%। তো ঠিক আছে, চলো আমরা এর পরবর্তীতে শুরু করি। তো এর পরবর্তীতে দুইটা মোটামুটি লেভেলের, মানে এখান থেকে যতটুকু হার্ড হতে পারে, বেশি তো হার্ড হওয়ার কথা না, একেবারে বেসিক টপিক, তো যতটুকু হতে পারে আমরা ততটুকুর মধ্যে একটু জিনিসগুলো দেখব। তো দেখো প্রশ্নটা পড়ো, এটা আসছে তোমার কুয়েট 14-15-এ। তো প্রশ্নটা পড়ো, এটা হচ্ছে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 পরিমাণ ঘোরানোতে নতুন অবস্থান হলো কি। তাহলে প্রথমত আমরা ফিগার ড্র করার চেষ্টা করবো, নাহলে কিন্তু কিছুই বুঝবো না। তাহলে চলো আসো ফিগারটা ড্র করি। তো এখানে দেখো এটা হচ্ছে মনে করো তোমার ওপি একটা, ও আচ্ছা, তো পি এর একটা স্থানাঙ্ক বলে দিয়েছে। তো পি এর যদি স্থানাঙ্ক বলে দেয়, তাহলে পি এর স্থানাঙ্ক দেখো থার্ড কোয়াড্রেন্টে, তাহলে আমি ইচ্ছা করলে ফার্স্ট কোয়াড্রেন্টে আর্ট করতে পারবো না, তো থার্ড কোয়াড্রেন্টে আর্ট করি। তো দেখো চিত্রটা একটু চেঞ্জ করে ফেলি, ওকে। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টের এখানে হচ্ছে মনে করো ওই বিন্দুটা আছে এইখানে, তো এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে তোমার -√3, -3। তাহলে এখান থেকে তুমি কি করবা, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবা। তাহলে ঘড়ির কাঁটার দিকে মনে করো, ঘড়ির কাঁটার দিকটা তো এইটা, তাহলে এই দিকে যদি ঘোরাও, তাহলে এই দিকে মনে করো ঘোরাইলাম, এখানে ঘুরে মনে করে এখানে পাইলাম, আমি কিন্তু জানি না যে ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে আলটিমেটলি চলে যাবে না থার্ড কোয়াড্রেন্টে থাকবে, তো আমি দিলাম একটা অবস্থান দিলাম। তো এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা তোমার মূল বিন্দু 0,0, এই পয়েন্টটা তোমার পি, এই পয়েন্টটা হচ্ছে তোমার কিউ। আর আমাদের বের করতে বলছে, লাস্ট পর্যন্ত দেখো বের করতে বলছে যে কিউ এর স্থানাঙ্কটা কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তো তুমি যদি পি এর স্থানাঙ্ক যায়, দেখো এই স্থানাঙ্ক থেকে তুমি কতটুকু ঘুরবা, π/6 পরিমাণ ঘুরবা, অর্থাৎ 30 ডিগ্রি ঘুরবা। তাহলে তুমি প্রথমে বের করার চেষ্টা করো তো যে এইটার আর্গুমেন্টটা কত, কারণ আর্গুমেন্ট কিন্তু তোমার দিক নির্দেশ করে। তাহলে যেহেতু দিকটাকে আমি একটু চেঞ্জ করব, কাজেই এটার খালি পরিবর্তন হবে তোমার দিকটা, ঠিক আছে। মডুলাস কিন্তু চেঞ্জ হবে না, মডুলাস কিন্তু সেম থাকবে। মডুলাস তোমার নির্দেশ করে মানটা। তো দেখো আমরা কিন্তু দিক ঘুরাইছি, তার মানে দিক চেঞ্জ হবে, তার মানে এখানে আর্গুমেন্টটা কি হবে, এখানে আর্গুমেন্টটা হবে চেঞ্জ, মানে তোমার পি আর কিউ এর মধ্যে যদি তুলনা করো। তো চলো দেখে আসি। আমাদের প্রথমত যদি পি আর কিউ এর যদি তুমি আর্গুমেন্টটা বের করতে চাও, সেই আর্গুমেন্টটা কত হবে, থিটা প্রাইম সমান, এটা হবে তোমার পাই পরিমাণ যাবা প্লাস আরও যাবা থিটা পরিমাণ, তাই না। তাহলে থিটা প্রাইম সমান হবে পাই প্লাস থিটা পরিমাণ যদি যাও tan ইনভার্স অফ y/x। তো y হচ্ছে এখানে আমার 3√3, এটা দিয়ে এটাকে কাটবো, তাহলে পজিটিভ, আচ্ছা √3 পাবো মডুলাস। তাহলে tan ইনভার্স অফ √3 এর ভ্যালু কত, 60 ডিগ্রি কিন্তু। তাহলে থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু পাই প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ ভ্যালু হচ্ছে π/3। তাহলে এটাকে যদি হিসাব করো তাহলে পাবা কত, পাবা 4π/3। আমরা ইতিমধ্যে হিসাবটা করে ফেললাম। তাহলে দেখো দিক কিন্তু চেঞ্জ করবো, তাহলে দিককে যদি চেঞ্জ করো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোমার থিটা 2টা কি হবে, থিটা 2টা হবে থিটা প্রাইম মাইনাস কত পরিমাণ, π/6 পরিমাণ। মাইনাস কেন দিলাম, কারণ ঘড়ি কাঁটার দিকে ঘুরছি, এই জন্য মাইনাস। তাহলে যদি এখন এটা করো, তাহলে পাবা 4π/3 মাইনাস π/6। তো এটা যদি একটু হিসাব করো দেখো কত হয়, যদি একটু হিসাব করো তাহলে দেখো কত হয়। এখানে হচ্ছে তোমার লসাগু 6, তাহলে হবে এখানে কত, 4 দুগুণে 8π মাইনাস পাই, তাহলে হবে তোমার এখানে 7π/6।
এটা কিন্তু পাবা। তো এখন এটা যেটা পাইলা এটা কিন্তু তোমার আর্গুমেন্টটা, নতুন যে আর্গুমেন্ট থিটা টুটা সেটা, নতুন যে আর্গুমেন্ট থিটা টুটা এটা কিন্তু সেটা। তাহলে এই আর্গুমেন্ট ধরে মডুলাস তো সেম আছে, মডুলাস তো পরিবর্তন হয়নি, তাহলে এই আর্গুমেন্ট ধরে এখন এটাকে নিয়ে যাও। তাহলে এই আর্গুমেন্ট ধরে যদি নিয়ে যাও, দেখো পোলার স্থানাঙ্কে বের করতে বলছে, পোলার স্থানাঙ্কে বের করতে বলছে, তাহলে পোলার স্থানাঙ্কে যদি বের করতে চাও তাহলে এখানে কি হবে, এখানে তোমার হবে আর্গুমেন্টটা বের করা লাগবে। তাহলে আর্গুমেন্টটা হবে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস রুট থ্রি এর উপর স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি এর উপর, আচ্ছা এটা কিন্তু মাইনাস, তারপর স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়ালস টু কি পাবা, রুট থ্রির উপর স্কোয়ার করলে 3, 3-এর উপর স্কোয়ার করলে 9, 3 আর 9 12, 12কে এইভাবে ভাঙা যায়, 12কে ভাঙা যায় 3 গুণ 4। কেন এইভাবে ভাঙলাম, কারণ 3কে রুট করলে রুট থ্রি থাকে, 4কে করলে 2 হয়, তার মানে উত্তর হয় 2 রুট থ্রি। তাহলে এটা কিন্তু তোমার মডুলাসের মান। তাহলে তুমি মডুলাস পেয়ে গেলা, আর্গুমেন্ট এখান থেকে পেয়ে গেলা, তাই কি বলবো, স্থানাঙ্ক পাবো না। স্থানাঙ্ক কি, স্থানাঙ্ক হচ্ছে তোমার 2 রুট থ্রি, এটা হচ্ছে তোমার মডুলাসটা যেটা চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে তোমার হচ্ছে আর্গুমেন্টটা। তাহলে আর্গুমেন্টটা কত বের করলাম, 7 পাই ডিভাইডেড বাই 6। এইটা হচ্ছে তোমার অ্যান্সারটা, এইটা হচ্ছে তোমার অ্যান্সারটা। তো আশা করি বুঝতে পারছো। তো যদি আপার লেভেলে যদি কোনো কিছু দেয় এখান থেকে, তবু তোমরা আশা করি করতে পারবা। অ্যান্ড দেখো এগুলো জিনিস কিন্তু খুবই সহজ, খালি ব্যাপারটা যেটা করতে হয়, প্রশ্নটা পড়ে তোমার চিত্রটা আর্ট করতে হয়, চিত্র আর্ট করে ব্যাপারটা বুঝতে হয়, অ্যান্ড বুঝলেই জিনিসটা পেয়ে যাবা। এটা সেরকম লেভেলের কোনো কঠিন কোনো কনসেপ্ট না। তো এখানে একটা জিনিস লিখছিলাম, সেটা হচ্ছে ট্রিক্স ফর কুইক সলভ। তো এটা আমরা একেবারেই পরে শিখতেছি, পরে একটা স্লাইডে আমরা একেবারেই শিখবো। তারপর পরবর্তীতে যাই, এবার হচ্ছে পোলার টু কার্টেসিয়ান। তো পোলার টু কার্টেসিয়ান আশা করি তোমরা পারবা। তো এইটা তোমরা করে নিবা, আমি জাস্ট একটা করাবো, জাস্ট জিনিসটা যেন খুব দ্রুত যেন সলভ হয়, ক্লাসটা যেন খুব লেন্দি না হয়ে যায়। তো দেখো এখানে এখানে বলছে আর সমান হচ্ছে 10 এবং থিটা সমান বলে দিছে আমাদের -5 পাই ডিভাইডেড বাই 6। তো -5 পাই ডিভাইডেড বাই 6 তার মানে কি, তার মানে কিন্তু এটা বিপরীত দিকে ঘুরছে, এটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে ঘুরে গেছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরে গেছে। তাহলে ঘড়ি কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে দেখো আমরা ব্যাপারটাকে কিভাবে বুঝতে পারি, দেখো পাই বাই 6 বলো, পাই বাই 6 তো তোমরা জানো এটা কত, এটা 30 ডিগ্রি না। তাহলে পাই বাই 6 ইন্টু 5 এটা কত হবে, কারণ 5 পাই ডিভাইডেড বাই 6 বলছে। তাহলে পাই বাই 6 ইন্টু 5 অর্থাৎ এটা হবে তোমার 150 ডিগ্রি, বুঝছো। তাহলে 150 ডিগ্রি সেই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার নিশ্চিতভাবে 180 চাইতে কিন্তু কম, অর্থাৎ তুমি নেগেটিভ দিকে ঘুরছে 180 চাইতে কম, তাহলে তো ঠিক আছে 180 তো তুমি পার হইতে পারবে না, তো ঠিক আছে সমস্যা নেই। তো দেখো কোয়াড্রেন্টটা অবভিয়াসলি এইখানে পড়ে, সেটা হচ্ছে নেগেটিভ দিকে ঘুরছি, এই দিকে 150 ডিগ্রি ঘুরছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 150, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে তোমার 30 ডিগ্রি, বুঝলা। তো দেখো এটা জাস্ট আমরা ফিল করলাম, এখন দেখো এখন ব্যাপারগুলোকে আমরা নিয়ে আসবো। তো তুমি দুইভাবে বের করতে পারো, একটা হচ্ছে তুমি নেগেটিভ দিকে ঘুরে বের করতে পারো, একটা হচ্ছে তুমি পজিটিভ দিক থেকে বের করতে পারো। তো দেখো এই অ্যাঙ্গেলটা যদি তোমার 150 ডিগ্রি হয়, এটা আমি পাইলাম 130 ডিগ্রি, আর উপর দিকে যেটা আছে এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে তুমি টোটাল কত পাইলা, টোটাল যদি তুমি ঘুরো মানে এই আর্গুমেন্টটাকে যদি তুমি চেঞ্জ করে নিয়ে যাও অন্য লিমিটে, সেটা হবে তোমার থিটা ইজ ইকুয়ালস টু পাই প্লাস 30 ডিগ্রি, এই যে এই 30 ডিগ্রিটা, এই 30 ডিগ্রি হলে এটাকে বলবা পাই বাই 6। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হবে তোমার 6 বাই 7 পাই বাই 6, এটা হচ্ছে তোমার থিটা। আর তোমার মডুলাস কিন্তু আছে। তাহলে এখন যদি বের করতে চাও, এখন কি হবে, এক্স ইজ ইকুয়ালস টু কি বের করতে পারবা, এক্স ইজ ইকুয়ালস টু 10 cos থিটা, থিটা ভ্যালু কত 7 পাই ডিভাইডেড বাই 6। এন্ড যদি ওয়াই এর স্থানাঙ্ক যদি বের করো, ওয়াই হবে 10 sin 7 পাই ডিভাইডেড বাই 6। তো দুইটাই করে নিবা, বুঝতে পারছো থার্ড কোয়াড্রেন্টে, অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে এটাও নেগেটিভ আসবে, এটাও নেগেটিভ আসবে, অ্যান্ড দুইটা ভ্যালু নেগেটিভ হয়ে আলটিমেটলি একটা ভ্যালু আসবে, অ্যান্ড সেটা হচ্ছে তোমার সেই মানটা। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, অ্যান্ড আমি জানি, আমি বিশ্বাস রাখতেছি তো তোমরা এই মানটা বের করতে পারবা। আমরা দ্রুত করার জন্য এটা জাস্ট স্কিপ করে গেলাম একটু, খুবই সহজ জিনিস। ওকে, তার পরবর্তীতে দেখো অ্যাডভান্স লেভেলে, মানে এখান থেকে অ্যাডভান্সের আর কি জিনিস হতে পারে। তো এখান থেকে আসো, এই দুটো জিনিস আমরা একটু সলভ করি। তো প্রথমত বলা হয়েছে যে পি বিন্দুর কোটি হচ্ছে -4, হ্যাঁ, অ্যান্ড এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব বলে দিছে, ও এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্বের অর্ধেক হলে পি এর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তো আমরা এত সব বুঝি না, চলো আমরা ব্যাপারটা দেখি আগে, আমরা আগে ব্যাপারটা দেখি। দেখো তো পি একটা বিন্দু, ওই বিন্দুটার কোটি বলে দিছে আমাদের। তাহলে পি বিন্দু যদি, আচ্ছা হ্যাঁ কোটি বলে দিছে, কোটি উল্লেখ করে দিছে। তাহলে বলো ওই জিনিসটা, আচ্ছা আমি চিত্রটা একটু অন্যভাবে দিই। দেখো
এভাবে দিই, কারণ আছে। তো দেখো পি বিন্দুর কোটিটা যদি তোমার নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ এক্স এক্সিসের হয় এখানে আছে না হয় এখানে আছে, কারণ তুমি কিন্তু এক্স এর ভ্যালু জানো না। এক্স এর ভ্যালু জানো না। তো দেখো নিচের দিকে যেহেতু আছে তাহলে আমি নিচের দিকে জিনিসটা দুইটা কল্পনা করলাম প্রথমত, ঠিক আছে। এবার নিচের দিকে কতটুকু নিচের দিকে, এই যে এই পার্টটা এটা হচ্ছে -4, বা এটাকেও যদি তুমি বলো এটা কিন্তু -4, তাহলে -4 পরিমাণ নিচে আছে। এবার দেখো এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, তাহলে বলো তো এক্স অক্ষ এটা না, তাহলে এক্স অক্ষ হতে তোমার পি বিন্দু দূরত্ব, বা এটাকে আমি বলতে পারি ওয়াইটা, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কোটিটা আমরা দেখছি কতদিন, তো সেইটা কি হবে, সেটা হবে তোমার ওয়াই অক্ষ হতে, তাহলে ওয়াই অক্ষ হতে এইটা, তাহলে ওয়াই অক্ষ হতে যে এই যে পি বিন্দুটা এই দূরত্বটাকে আমরা কি বলবো, এক্স বলবো, বা এই দিক থেকে এটা বলা যায় এটা কি এক্স, এটা হচ্ছে ওয়াই। তো ওয়াই অক্ষ হতে দ্রুত বা এক্স এর অর্ধেক হলে তাহলে কি বলবা, এক্স এর অর্ধেক হচ্ছে ওয়াই, মানে এক্স অক্ষ হতে পি বিন্দু দ্রুত অর্থাৎ কোটিটা, এখানে ওয়াইটা, ওয়াই অক্ষ হতে দূরত্বের অর্ধেক, তার মানে এক্স এর অর্ধেক। তাহলে কোটি যদি এক্স এর অর্ধেক হয় তাহলে কি বলবা, এখান থেকে বলা যাইতে পারে না যে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স বাই টু, এই কথাটা বলা যায়। কোটি হচ্ছে ভুজের অর্ধেক। এখন দেখো এর কিন্তু আমরা মানের কথা বলছি, এগুলো কিন্তু আমরা মানের কথা বলছি, দেখো ভালোভাবে, আমরা কিন্তু দূরত্ব দিয়ে বলছি, অর্থাৎ এগুলো কিন্তু মান। মান যদি বলো এখানে জাস্ট একটা মডুলাস নিতে হবে। তাহলে দেখো তো তুমি এখানে ওয়াই এর ভ্যালু জানো না, ওয়াই এর ভ্যালু তো আমাদের দেয়া আছে -4, তাহলে -4 ইজ ইকুয়ালস টু মডুলাস যদি উঠাই দাও, আচ্ছা মডুলাস আমি পরে উঠাচ্ছি, দুইটাকে এইদিকে গুণ করে দাও, গুণ 2 মডুলাস অফ এক্স, তাহলে x সমান কি পাবা, x সমান পাবা -8, মডুলাস অফ x সমান পাবা -8, তাহলে x সমান কি পাবা, তো মডুলাস যদি উঠে দাও এইদিকে প্লাস মাইনাস চলে আসবে, কারণ তোমরা জানো তাহলে x এর মান নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, এই জন্য এখানে এই প্লাস মাইনাসটা দেওয়া হয়। তাহলে x ইজ ইকুয়ালস টু হবে +-8, তাহলে বলো y এর স্থানাঙ্ক, মানে y এর স্থানাঙ্ক তো তোমার -4, কিন্তু x এর স্থানাঙ্ক একবার হবে +8, একবার হবে -8, তাহলে বিন্দু কিন্তু তুমি দুইটাই পাচ্ছ। দেখো এটা কিন্তু তোমার মিন করে ফোর্থ কোয়াড্রেন্টের সেই বিন্দুটা, আর এটা কিন্তু তোমার মিন করে থার্ড কোয়াড্রেন্টের সেই বিন্দুটা। তো আশা করি জিনিসটা জাস্ট বুঝো নাই, এটা তোমরা ফিলিংসের মাধ্যমে ব্যাপারটা বুঝতে পারছো, আমি এটা আশা করি, ঠিক আছে। তো দেখো তার পরবর্তী জিনিসটা একটু করি। তার পরবর্তী জিনিসে বলছে যে মূলবিন্দু 0 হতে কোনো বিন্দু পি এর দূরত্ব হচ্ছে 6 একক, কোনো বিন্দু দূরত্ব উল্লেখ করে বলছে। তাহলে ওপি রেখাটি ঋণাত্মক ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখন অনেক কিছু কথাবার্তা বলছে, চিত্র না আট করলে তো ব্যাপারটাকে তো বুঝতে পারতেছি না, তাই না। চিত্রটাকে আট করি, তাহলে ঋণাত্মক ওয়াই অক্ষ, আচ্ছা আমরা সম্পূর্ণভাবে একটা আট করি। তাহলে ও বিন্দু, মূল বিন্দু হচ্ছে এটা ও, পি এর দূরত্ব বলে দিয়েছে আমাদের 6 একক। তাহলে ওপি রেখাটি ওয়াই অক্ষের সাথে ঋণাত্মক ওয়াই অক্ষ হচ্ছে এটা, এর সাথে তোমার ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখো তো ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে এটা কিন্তু এই দিকে উৎপন্ন করতে পারে 60 ডিগ্রি, আবার এই দিকে উৎপন্ন করে 60 ডিগ্রি, মানে তোমার কিন্তু বলে নাই যে পজিটিভ দিকে উৎপন্ন করে না নেগেটিভ দিকে উৎপন্ন করে, এটা কিন্তু তোমার বলে নাই, ঠিক আছে। তো এটা না বলার কারণে আমরা দুই দিকে ধরে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাও 60, এই অ্যাঙ্গেলটাও 60, তাহলে বিন্দু কিন্তু পাবা দুইটা। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব সেটা কি, সেটা বলছে আমাদের 6, এটা 6, মানে তোমার মডুলাসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার 6 ইউনিট, 6 একক। তাহলে এই বিন্দুটা যদি তুমি বলতে চাও, এই বিন্দুর জন্য থার্ড কোয়াড্রেন্টের তোমার আর্গুমেন্ট বের করতে হবে, আর এই বিন্দুটার কথা যদি বলতে চাও তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তোমার আর্গুমেন্ট বের করা লাগবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য যদি আর্গুমেন্ট বের করতে চাও তাহলে দেখো থিটা 3 নামে আমি সূচিত করলাম, এটা সমান কি বলতে পারো, এটা সমান বলতে পারো পাই প্লাস এইদিকে আরো কতটুকু, দেখো এই অ্যাঙ্গেলটা এটা কিন্তু তোমার π/3, তাহলে এটা কি হবে, এটা হবে তোমার π/6 প্লাস π/3 হচ্ছে π/2, পুরোটাই 90 ডিগ্রি। তাহলে পাই প্লাস তুমি যেহেতু ঘুরতেছো তাহলে এই দিক দিয়ে ঘুরবা পাই, আবার ঘুরবা π/6, তাহলে পাই প্লাস π/6, তাহলে এটা হবে কত, এটা হবে তোমার 7π/6। দেন পরবর্তীতে থিটা 4টা যদি তুমি একটু বের করো তাহলে থিটা 4 কি হবে, থিটা 4 দেখো আমি পুরা 2π পরিমাণ ঘুরলাম, মানে এখান থেকে এই পরিমাণ এসে পুরা 2π পরিমাণ ঘুরলাম, ঘুরে কি করলাম, ঘুরে হচ্ছে দেখো এই অ্যাঙ্গেলটা তো আমাদের π/3, তাহলে এটা কি হবে, এটা হবে তোমার π/6। তাহলে 2π পরিমাণ ঘুরবা পজিটিভ দিকে এবং π/6 পরিমাণ ঘুরবা নেগেটিভ দিকে, তাহলে এটা হবে তোমার 2π মাইনাস π/6, জাস্ট বেসিক আইডেন্টিফিকেশন। তাহলে 2π থেকে যদি বাদ দাও তাহলে কত হয়, এখানে হয় 12 থেকে 11, তাহলে হবে তোমার 11π/6। তাহলে তুমি এই দুইটা যেটা পাইলা, বিন্দু কিন্তু দুইটা পাইলা, দেখো
বিন্দু, একটা বিন্দু হচ্ছে 6,7 পাই বাই 6, এটা হচ্ছে একটা বিন্দু। আরেকটা বিন্দু হচ্ছে তোমার 6,11 পাই বাই 6, দুইটা বিন্দু কিন্তু পাইলা। তাহলে এই যে দুইটা বিন্দু পাইলা, দেখো তোমার কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে পি এর। তাহলে পি এর যে স্থানাঙ্ক পাইলা, এটা একটা পি এর স্থানাঙ্ক, এটা একটা পি এর স্থানাঙ্ক। তো এই দুইটাকে তোমরা এখন কার্তেশীয়তে নিয়ে যেতে পারবা না? বলো তো, এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, এভাবে কি কার্তেশীয়তে নিয়ে যেতে পারবা না? একেবারে বেসিক জিনিসগুলো। তো এই নিয়ে যাওয়াটা এটা তোমরা একটু করবা, ঠিক আছে? গত ক্লাসে দেখাইছি এবং আজকে ক্লাসেও শুরুতে কয়েকটা দেখাইলাম। এই দুটো জিনিস তোমরা একটু করবা, আমি আশা রাখতেছি তোমরা পারবা, যদি পুরো ইয়েটা যদি দেখে আসো। তার পরবর্তীতে দেখো আমরা টাইপ 2 তে চলে আসলাম। টাইপ 2 এতে বলা হচ্ছে যেখানে সমীকরণ পরিবর্তন করব কিভাবে। সমীকরণ পরিবর্তন করব কিভাবে? তো সমীকরণ যদি পরিবর্তন করতে চাও তাহলে কি করবা দেখো, আমাদের প্রথমত যে জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে এইটা একটা আর স্কয়ার ইজ ইকুয়ালস টু, আমরা ভ্যালু জানি আর স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওই ইকুয়েশন দুটো থেকে পাওয়া যায়, যে এটা আর এটা থেকে। আর এটা তো জানো আর ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। প্রথমত দেখো যে ইকুয়েশনটার কথা বলছে আর ইজ ইকুয়ালস টু 5, তো আমরা কিসে যাচ্ছি? আমরা পোলার থেকে কার্তেশীয়তে যাচ্ছি। তাহলে পোলার থেকে যাব মানে আর এবং থিটা থেকে পরিবর্তন করব এক্স এবং ওয়াই এ। তাহলে বলো এখানে আর আছে না? এখানে আর আছে তো, থিটা যেহেতু নাই, থিটার কথা বাদ দাও, আমি আরটাকে চেঞ্জ করব। তাহলে আরটাকে যদি চেঞ্জ করো, বলো আর এর মান কত? আর স্কোয়ারের ভ্যালু জানি, আর এর মান জানি না কিন্তু। তাহলে ইচ্ছা করে এখান থেকে আর স্কোয়ার বের করে নাও। তাহলে উভয়পক্ষে যদি স্কোয়ার করো সেটা হবে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25, এবং পরবর্তীতে যদি আর এর মানটা বসাই দাও সেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25। তো এটা কিন্তু তোমার একটা বৃত্তের সমীকরণ। তোমরা যারা বৃত্ত করো নাই, যারা দেখতেছো এবং যারা বৃত্ত করো নাই, তোমরা কিন্তু এটা বুঝবা না যে কেমন করে বৃত্তের সমীকরণ হলো। এটা যখন বৃত্ত অধ্যায়টা করবা তখন বুঝবা, বা যখন তোমাদের আমি দূরত্ব কনসেপ্টটা বুঝাবো তখনই কিন্তু হালকা পাতলা ভাবে যদি মনে থাকে দেখে দিতে চেষ্টা করবো। তো তার পরবর্তীতে দেখো, আগেরটাতে তুমি দেখছিলা থিটা নাই, এখানে কিন্তু তোমার আর নেই, কিন্তু থিটা তো আছে। থিটা আছেই মানে তো হচ্ছে তোমার এখানে এটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক। তো তুমি এখান থেকে যাবা কার্তেশীয় স্থানাঙ্কে। কিভাবে যাবা? তো দেখো, তো প্রথম কথা, তোমার কস থিটা বা সাইন থিটা যদি তোমার আসে, আমি একটা কথা বলে দিচ্ছি, যখন দেখবা কস থিটা সাইন থিটা আছে, তুমি এগুলোর সাথে একটা আর নিয়ে আসবা। এগুলোর সাথে একটা আর নিয়ে আসবা, কিভাবে হয় হোক, যোগ করে হোক, গুণ করে হোক, ভাগ করে হোক, যা করা লাগে করবা, কিন্তু করে একটা আর নিয়ে আসবা। এবং প্রশ্নকর্তা এমনভাবে জিনিসটাকে তোমার সাজাই দিবে, যখন তুমি আর নিয়ে আসবা তখন আরেকটা সাইড তোমার অটোমেটিক্যালি মিলে যাবে। এটা নিয়ে তোমার ভাবা লাগবে না। তুমি করবা জাস্ট এই কস থিটা থাক বা সাইন থিটা থাক, এর সাথে একটা অতিরিক্ত আর নিয়ে আসবা। তো দেখো, তো তুমি যদি এই কস থিটার সাথে এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো মানে সাইন থিটা নেই, এখানে তো আছে তোমার কোসেক থিটা। তো কোসেক থিটা তো সাইন থিটা থেকেই আসে, তাই না? কোসেক থিটা সমান বলা যায় 1/sin থিটা। ওখানে তো সাইন থিটা আমি বানাইতে পারি, একেবারেই নাই কিন্তু আমি বানাইতে পারি। তো তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো নিয়ে আসতে হবে। তো দেখো, আমি প্রথমে যদি এটা যদি করি তাহলে হবে তোমার 3r 3r cos থিটা। দেখো এই r cos থিটা সমান লিখতে পারো x, এই জন্য বললাম যেখানে বানাবো ইজ ইকুয়ালস টু, দেখো এখানে কি আর একটা গুণ করছো না, তো এই দিকেও একটা আর গুণ হবে, আর গুণ করলাম। আর নিচে দেখো, নিচে কি নিচে হচ্ছে তোমার সাইন থিটা থাকে। তাহলে বলো এই সাইন থিটার সাথেও একটা আর নিয়ে আসতে হবে না? এটা তো একা, এই আর তো আনলাম, আমি এই দিকে গুণ করছি বলে, এই যে এই দিকে গুণ করছি বলে। তো আরেকটা যদি আর নিয়ে আসতে চাও তাহলে উপরে একটা আর গুণ করলাম এবং নিচে আরেকটা আর গুণ করলাম। তাহলে পাবা কি দেখো, এখান থেকে পাবা সুন্দর মতো 3r cos থিটা মানে বলা যায় x, এবং উপরে দেখো এক্স আর স্কোয়ার, আর আর স্কোয়ার হয়, আর আর স্কোয়ার হলো তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিলাম। আর নিচে কি আর সাইন থিটা, আর সাইন থিটা মানে বলা যায় ওয়াই। তাহলে এখন যদি আর একটু গুণ করো, সিম্পল ক্যালকুলেশন যদি করতে পারো তাহলে অঙ্কটা হয়ে যায়। তাহলে হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে তোমার 3xy। তো 3xyটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। তো পোলার টু কার্টেসিয়ান ইকুয়েশনে জাস্ট এই জিনিসগুলাই খেয়াল রাখতে হয়। যদি cos থিটা থাকে, sin থিটা থাকে, তো সেগুলোকে আমি আর গুণ করব, আর নিয়ে আসবো, এবং যদি আমাদের কখনো আর থাকে সেটাকে আমি আর স্কোয়ারে নিয়ে আসবো, কেবল যদি আর থাকে। তো তার পরবর্তী দেখো আমরা আরেকটু সলভ করি, সেটা হচ্ছে আচ্ছা 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, ওকে। তো আমরা একটু করি। তো প্রথমে গুণ করে দাও, কারণ গুণ করে দিলেই এই cos থিটার সাথে কিন্তু তোমার আরটা চলে আসে। তো আর প্লাস আর cos থিটা ইজ ইকুয়ালস টু 2। পরবর্তীতে কি কাজ করা যায়? পরবর্তীতে আমরা আর মানে বলতে পারি, বলো তো আর এর ভ্যালু কত?
রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন বলতে পারো যে আর তো আছে, আমি তো এটাকে আর স্কোয়ার বানাইতে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু জিনিসটা আরও বেশি কঠিন হয়ে যেত। তুমি যদি এখানে যদি আর যদি গুণ করতে, তাহলে এই কজ থেটার সাথে আরেকটা নতুন আর আসতো, আর স্কোয়ার হয়ে যাইতো, তখন ফির একটা ঝামেলা। তো আমরা ধাপে ধাপে করি। আর কজ থেটা মানে লেখা যায় তোমার এখানে এক্স ইজ ইকুয়ালস টু 2। এখন কি করবা দেখো, এই রুটটাকে তো উঠাইতে হবে। তো রুটটাকে উঠাইতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস হয় যে তুমি এক্সটাকে এইদিকে নিয়ে যাবা, একবারে রুট করবা, এই রুটটা একবারে উঠে যাবে। তাহলে কিন্তু রুট বিশিষ্ট একটা সমীকরণ সূত্র পড়বে যদি একবারে যদি করো এখান থেকে। তাহলে দেখো এখান থেকে আমি এটা ওইদিকে নিয়ে গেলাম, স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্সটাকে ওইদিকে নিয়ে গেছি, তার মানে 2 মাইনাস এক্স এবং স্কোয়ার করছি, তাহলে তার উপর হবে স্কোয়ার। তাহলে যদি এখন বের করো, তাহলে কি হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে এখানে সূত্র ভালো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে পাবা এখানে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। এই সাইড এবং এই সাইড থেকে তোমার এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়। তাহলে পাবা কি? পাবা হচ্ছে এখান থেকে 4x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তো এই সমীকরণে দেখো এখানে কিন্তু তোমার কোনো প্রকার আর এবং থেটা জাতীয় কোনো রাশি নেই। কাজে আর এবং থেটা থেকে তুমি এক্স এবং ওয়াই আসছো, অ্যান্ড পোলার টু কাজিসিও ডান। ওকে, তার পরবর্তীতে আসো, এখানে বলা হয়েছে 2r সাইন স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে আমাদের যাইতে হবে এক্স এবং ওয়াই এ। তো এখানে একটা ঝামেলা কি? এখানে ঝামেলা হচ্ছে এখানে একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো থিটা বাই 2 আছে না, বলো তো? থিটা বাই 2 কি তুমি কোথাও দেখছো? দেখো না কিন্তু। তাহলে থিটা বাই 2 এটাকে যদি নিয়ে যেতে চাও তোমার জাস্ট অনলি থিটা, তো ত্রিকোণমিতিক কিছু সূত্র লাগবে, আমি জাস্ট দেখাচ্ছি। তো প্রথমত এখানে দেখো, এখানে আমি যদি ব্যাপারটা দেখাই, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা একটা সূত্র ছিল, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হচ্ছে তোমার 1 প্লাস কস থিটা। আর একটা সূত্র ছিল, যদি তোমার এখানে কস থাকতো তাহলে কি হইতো, ওটাও একটু দেখাই। 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে কিন্তু মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে 1 প্লাস কস থিটা। তো এই সূত্রগুলো তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা, যারা দেখতেছো তারা যদি ত্রিকোণমিতি করে থাকো তাহলে এটা তোমাদের জানার কথা। আর যারা প্রথম করতেছো, তোমাদের প্যানিক হওয়ার কোনো প্রয়োজনই নাই। যখন আমরা ত্রিকোণমিতি পড়বো, এগুলা সূত্র কেমনে আসে সেটা আমরা দেখাবো। ঠিক আছে? তাহলে প্রথমত এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা মানে আমি লিখতে পারি 1 মাইনাস কস থিটা, আর এখান থেকে গুণ থাকে একটা আর ইজ ইকুয়ালস টু 1। বলো এখন বাকিটা পারবা কিনা? বাকিটা 3 নম্বর অঙ্কের মতো। দেখো 3 নম্বর অঙ্কে ছিল আর ইন্টু, এই যে 3 নম্বর অঙ্কে ছিল আর ইন্টু 1 প্লাস কস থিটা, আর এখানে 1 মাইনাস সাইন থিটা। জাস্ট গুণ দিবা, হিসাব করবা, ক্যালকুলেশন করবা, মান বের হয়ে চলে আসবে। ঠিক আছে? তো এটা আর করে দিলাম না। তো পরবর্তীতে দেখো, ওকে, তো এখানে আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে কাজ করব। এখানে 2 থিটার একটা কথা বলা আছে। ওকে, 2 থিটা জাতীয় একটা ইকুয়েশন। তো এখানে আমি একটু দেখি, সেটা হচ্ছে cos 2 থিটা আর একটা হচ্ছে sin 2 থিটা। তো sin 2 থিটা কখনো যদি দেখো, এর ফর্মুলা এটা ইউজ করতে পারো 2 sin থিটা ইন্টু cos থিটা। ঠিক আছে? আর cos 2 থিটা এর ফর্মুলাটা এইভাবে ইউজ করতে পারো, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার মাইনাস 1, অথবা এটাকে এইভাবে বলা যায় cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। আমরা আমাদের মানে যেটা সুবিধা হয় সেটা ব্যবহার করব, যেটা সুবিধা হয় সেটা ব্যবহার করবো। তো দেখো এখানে প্রথমত আমি আর ইজ ইকুয়ালস টু দেখতে পাচ্ছি, তাহলে কি এক কথাই বলা যায় যে আর ইজ ইকুয়ালস টু, এখানে এগুলোকে যদি, আচ্ছা এগুলোকে রুট মুক্ত যদি করে দিই তাহলে cos 2, আচ্ছা তো রুট মুক্ত করতে হবে। তাহলে এখানে পাবা a cos 2 থিটা। তাহলে এখান থেকে পাওয়া যায় কি আর ইজ ইকুয়ালস টু a cos 2 থিটা। cos 2 থিটাকে যদি বসাও কি পাওয়া যায়? পাওয়া যায় 2 cos স্কোয়ার মাইনাস 1। কারণ এখানে দেখো এখানে একটা cos স্কোয়ার থিটা আসতেছে, তাহলে আমার হিসাব করাটা বেশি সুবিধা। আর এখানে যদি সেকেন্ড নাম্বারটা অর্থাৎ এইটা যদি বসাই দেয়, তাহলে দুইটা আসতেছে, হিসাব করাটা একটু কঠিন হইতো, কিন্তু অঙ্ক হইতো। তো দেখো পরবর্তীতে কি করতে পারবা বলো? এখান থেকে কি করা যায়? এখান থেকে আমি প্রথমে এই জিনিসগুলো আগে গুণ দিয়ে নিই। ঠিক আছে? এই জিনিসগুলো আগে গুণ দিয়ে দিই। তাহলে এখান থেকে পাবা আর আর আচ্ছা 2a cos স্কোয়ার থিটা, আচ্ছা এখান থেকে একটা আর আনো, তাহলে আর ইন্টু আর থাকতেছে ইজ ইকুয়ালস টু হবে a 2a আর cos থিটা মাইনাস cos থিটা। তো আর যেহেতু গুণ করতেছি তাহলে cos থিটা ইন্টু আর তাহলে এখান থেকে কি পাওয়া যায়? আচ্ছা এখান থেকে তো আর স্কোয়ার গুণ দেওয়া লাগতো। ও আচ্ছা, এখান থেকে আর স্কোয়ার গুণ দিতে হবে। একটু সরি,
দেখো এখানে cos স্কয়ার থিটা আছে না, তো তুমি যদি cos থিটাকে যদি বানাইতে চাও তাহলে এখানে আর স্কয়ার গুণ করে দেওয়া লাগবে, তাহলে আর স্কয়ার গুণ দিলাম, তাহলে এখান থেকে পাওয়া যায় a 2a ইন্টু আর cos থিটা, তার উপরে একবার স্কয়ার দিয়ে লিখলাম মাইনাস আর স্কয়ার গুণ করছি, তাহলে এখানে একটা আর স্কয়ার। তো এখান থেকে কি পাবা, তো আর স্কয়ার এখান থেকে পাবা রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ, আর এইটা থেকে লেখা যায় এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার দিলাম মাইনাস আর স্কয়ার জায়গায় লেখা যায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো এটা ব্র্যাকেট। তো এর উপর কিন্তু ছিল একটা কিউব, কারণ এটা কিন্তু তোমার আর এর ভ্যালু, আর তিনটা আর গুণ আছে, তার মানে আর কিউব। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবা এক্স স্কয়ার, এটা একটা জটিল ফাংশন বের হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে লেখা যায় দেখো রুট করছি মানে 2 দ্বারা ভাগ, এবং কিউব করছি মানে উপরে 3, এবং সবগুলোকে যদি একদিকে নিয়ে আসো তাহলে প্লাস পাবা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2a এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। তো এইটা একটা জটিল জিনিস, জটিল একটা ফাংশন বের হয়ে চলে আসছে, তো সমস্যা নাই, যেটা হবে সেটা করবা, মান বের হয়ে চলে আসবে। তো ঠিক আছে, এটা যদি বুঝো তাহলে অনেকাংশেই তোমার হিসাবগুলা অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে। এরপরে আমাদের তার পরবর্তীতে কিছু আসে, সেটা হচ্ছে যে এবার কার্টেসিয়ান থেকে পোলারে যাব। আগেরবার গেছিলাম পোলার টু কার্টেসিয়ান, এবার কার্টেসিয়ান থেকে পোলারে যাব। তাহলে কার্টেসিয়ান থেকে যদি পোলারে যেতে চাও তাহলে কি করবা, এখানে ওই সেম জিনিস অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে যে তোমার আচ্ছা এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাবা আর স্কোয়ার, তাহলে তোমার মাস্ট বি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এরকম কিছু বানাইতে হবে। আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কখনো যদি দেখো এরকম এক্স যদি দেখো এক্সের জায়গায় বসাবা আর কস থিটা, আর ওয়াই যদি দেখো ওয়াই এর জায়গায় বসাবা আর সাইন থিটা, জাস্ট ভাইস ভার্সা, মানে আগের সাথে যদি তুলনা করো। তো এখান থেকে দেখো এক্স স্কোয়ার আছে ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কি বলে কমন সেন্স কি বলে, এটা কোনো অঙ্কই না, এটা অঙ্কের আন্ডারে ফেলাই উচিত না। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে, এ স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, উভয় পক্ষে যদি বর্গ করে দাও, রুট করে দাও, বর্গমূল করে দাও, তাহলে বাবা আর ইজ ইকুয়ালস টু এ, ইহাই সেই পোলার সমীকরণ, অ্যান্সার এটাই উত্তর। তো দেখো তার পরবর্তীতে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2y, আচ্ছা এটা কিভাবে ইয়ে করা যেতে পারে, আচ্ছা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2y ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 1। ওকে, তাহলে প্রথমত এই যে এক্স স্কোয়ার আছে এটাকে যদি এমনি যদি মানে ফেলো, বলো এক্স মানে কি জানো, এক্স মানে জানো আর কস থিটা, ফেলে দাও, তাহলে এক্স মানে যদি আর কস থিটা হয় তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1। এই ওয়ানটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে ইকুয়েশনটা পাবা এমন, আরটাকে কমন, আচ্ছা আরটাকে তো কমন নেওয়া যাবে না, আচ্ছা এমন রাখলাম আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2r সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। দেখো এখানে আর এবং থিটা ছাড়া আর কোনো কিছু নেই, এক্স এবং ওয়াই এর কোনো অস্তিত্ব নেই। ওকে, তার পরবর্তীতে যদি যাও এটা হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 4, তো এখানে কি করবা, এক্স এর জায়গায় কি, এক্স এর জায়গায় হচ্ছে আর কস থিটা, এটা টু ইজি, আগেরটা হচ্ছে এটা ইজি, এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান 100% বের হবে, শেষ। আর কস থিটা আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু কত, ইজ ইকুয়ালস টু বলছে 4। তো দেখো এখানে আর কি হয়, আর স্কোয়ার হয়ে যায়, আর এখান থেকে নতুন একটা জিনিস পাও, দেখো তো এখান থেকে জোর করে একটা 2 আনো, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা হয়, মানে জিনিসটাকে জাস্ট আমরা একটু সরলীকরণ করব, 4, আর এই যে 2 আনছিল না, এদিকে একটা 2 আনো, গুণ করে দাও, তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো তো, এই যে এটা মানে তুমি এটা করলা কেন, গত পেজে যদি যাও একটা জিনিস দেখাইছিলাম, দেখো এই যে তোমার সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে সাইন 2 থিটা এটা হবে তোমার 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এই ফর্মুলা কিন্তু আমরা দেখছিলাম, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা এটা মানে কি বলা যায়, সাইন 2 থিটা, তাহলে এইটা মানে সাইন 2 থিটা বলা যায়, তাহলে কি পাবো, এখানে পাবা আর স্কোয়ার সাইন 2 থিটা সাইন, ওকে একটু করে নেই, আর স্কোয়ার সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু পাবা 8, ইহাই সেই পোলার সমীকরণ যেটা আমরা কার্টেসীয় থেকে নিয়ে গেলাম, বুঝতে পারছো? ওকে, এবার আমি যদি নেক্সট যদি দেখো মনে করে এটা একটা অঙ্ক দিলাম, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3xy ইজ ইকুয়ালস টু 1,
কিভাবে করবা এটা তোমরা একটু করে নিবা। মানগুলো জাস্ট বসাবা, মানগুলো বসায় যা যা করা যায়, যেমন যেমন কাজবাজ করা যায় তেমন তেমন করে দিবা, অঙ্ক উত্তর বের হয়ে চলে আসবে। ঠিক আছে, অঙ্কের উত্তর বের হয়ে চলে আসবে। ওকে, তো কনসেপ্ট 5 এটা হচ্ছে ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যায়। তো কনসেপ্ট 5 আমরা এই লেকচারে কভার করব, তবে লেকচার 3তেই, তবে আমরা এটাকে পার্ট 2 এ অন্তর্ভুক্ত করতেছি। অর্থাৎ গতটা আমরা পার্ট 1 এ রাখলাম এবং এটা আমি পার্ট 2 হিসেবে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি। ওকে, তো লেকচার নাম্বার 3 এর ফার্স্ট পার্টে আমরা গতদিনের রিভাইজগুলো করলাম, গতদিনের ম্যাথগুলো করলাম এবং হাবিজাবি জিনিসগুলা কীভাবে জিনিসগুলা মাথায় নিয়ে এসে কাজগুলো করা যায় সেটা একটু দেখলাম। অ্যান্ড বলতে পারো যে একেবারেই ছোটোখাটো লেভেলের জিনিসপত্র এগুলো আমরা ধাপে ধাপে যেহেতু যাচ্ছি, বেসিক থেকে যেহেতু যাচ্ছি, কাজে এগুলো না গেলে কিন্তু বড়গুলো বুঝবে না। তো পার্ট 1 এ এতটুকুই। কিছুক্ষণ পর আমি পার্ট 2 দিয়ে দিচ্ছি, ততক্ষণ এটা একটু কভার করার চেষ্টা করো। অ্যান্ড অবশ্যই যারা আগের লেকচারগুলো দেখো নাই আগেরগুলো দেখিও। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।